হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ না? আচ্ছা। আমি শেয়ার করছি তোমাদের। হ্যালো, পেজটা কি দেখতে পাচ্ছ আমার? জি স্যার, জি স্যার। পর্যায় সারণী আচ্ছা, আধুনিক সর্বাধুনিক। পর্যায় সারণী এইটা হলো সবচেয়ে লেটেস্ট এবং 2016 সালে এটা তো ইয়ে করা হয়েছে, মডিফাই করা হয়েছে এবং 18-19 সালেও সর্বশেষ এটার উপরে কাজ করা হয়েছে। তো এখানে দেখো বিভিন্ন কালার দিয়ে আমি মৌলগুলোর তোমার পার্থক্য করেছি। এখানে এই ইয়েগুলো দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। কালার ভেরিয়েশন মানে এক এক কালারের মৌল এক এক রকম। যেমন দেখো এইখানে এই যে বেগুনি কালারের যে মৌলগুলো সেগুলো হলো মৃৎক্ষার মানে কি হ্যাঁ, ক্ষার ধাতু। ক্ষার ধাতু, আর ডানেরটা হলো মৃৎ ক্ষার ধাতু। এগুলোকে আমরা বলি এস ব্লক। আচ্ছা, এস ব্লক কি আমি একটু পরে এটা জানাবো তোমাদের। আর এখানে দেখো যে অধাতু যেগুলো, অধাতুর কালার হলো এই যে এখানে নন মেটাল বা অধাতু, অধাতুর গুলোর কালার এখানে দেখানো হয়েছে। দেখো এখানে এই যে এই অংশগুলো হলো অধাতু, আর হাইড্রোজেন অধাতু। আর এখানে দেখো এটা হলো অ্যালকালি মেটাল, এটা হলো অ্যালকালি আর্থ মেটাল, এটা আর একটু ডিপ বেগুনি। তারপরে এইখানে এই যে মৌলগুলো আছে এগুলোকে আমরা বলি ডি ব্লক মৌল। মাঝের নীল রঙের যে মৌলগুলো এগুলিকে আমরা ডি ব্লক মৌল বলি, যদিও এখানে অবস্থান্তর ধাতু বলেছে, এখানে সবগুলো অবস্থান্তর ধাতু নয়। যেমন স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এগুলো অবস্থান্তর ধাতু নয়। এখানে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর ধাতুর মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পড়বো। আরেকটা হলো বেসিক মেটাল। এই বেসিক মেটাল বলতে যেমন দেখো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টিন, বিসমাথ, এগুলো হলো বেসিক মেটাল। এর মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত বেসিক মেটাল হলো অ্যালুমিনিয়াম, তাই না? আচ্ছা, জি স্যার। এরপরে আরেকটা জিনিস দেখো, এখানে যে কিছুটা আকাশি কালারের যে মৌলগুলো আছে, এই যে এই মৌলগুলো এগুলিকে বলা হয় অপধাতু। অপধাতু মানে কি, তার কিছু বৈশিষ্ট্য ধাতুর মতো, আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো। যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, ট্যালোরিয়াম, পলোনিয়াম, এগুলো হলো অপধাতু। আর এগুলো এই ব্লুগুলো হলো অধাতু বা নন মেটাল। আর এদিকে যে এই হলুদ, হলুদের মধ্যে আবার একটু হালকা ডিপ এবং হালকা হলুদের মিশ্রণ যেটা, এটা হলো হ্যালোজেন। আর এই পাশের গুলো হলো নিষ্ক্রিয় মৌল, সবচেয়ে ডানের যে মৌলগুলো, তাই না? আর নিচে দেখো এইখানে 57 থেকে 71, এখানে 30টা মৌল যদি আমি এই জায়গার মধ্যে রাখতে চাই, তাহলে এই পেরিওডিক টেবিলটা কি স্কোয়ার হবে? এটা অনেক লম্বা সারি হয়ে যাবে না? অর্থাৎ দেখো এখানে ষষ্ঠ এবং সপ্তম সারিতে মোট 32টা মৌল যদি আমি রাখি, তাহলে এই 18টা, নর্মালি আমরা সর্বোচ্চ 18টা করে রাখি এক একটা সারিতে। কয়টা করে রাখি? 18টা। 18টা। কিন্তু প্রথম সারিতে 2টা, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে হলো 8টা 8টা করে। আর চতুর্থ থেকে তোমার চতুর্থ এবং পঞ্চম সারিতে 18টা করে। কিন্তু ষষ্ঠ এবং সপ্তম সারিতে 32টা করে মৌল আছে।
তো 32টার মধ্যে তোমার এই 18টা 18টা এই সারিতে রেখে তার থেকে 30টা মৌল আলাদা করে ফেলছে। এগুলিকে আমরা বলি কি কি বলি আমরা, ল্যান্থানাইড সিরিজ, আর একটা হলো অ্যাক্টিনাইড সিরিজ। যদিও ল্যান্থানাইড মৌলটা এখানে আছে, এই জায়গায় আছে ল্যান্থানাইড মৌলটা, কিন্তু এটার সাথে আরো 14টা মৌল একসাথে ল্যান্থানাইড সিরিজ, আর এটার সাথে আরো 14টা মৌল একসাথে অ্যাক্টিনাইড সিরিজ নামে নিচে রাখা হয়েছে। বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি ল্যান্থানামের অবস্থান কিন্তু এইখানে, এই সবুজ অংশে। আর কারণ এটা ডি ব্লক মৌল, অ্যাক্টিনিয়ামও ডি ব্লক মৌল। বুঝতে পেরেছো? কিন্তু ল্যান্থানাইডের পরবর্তী যে 14টা মৌল, যেমন সিরিয়াম থেকে লুটেশিয়াম, তারপরে থুরিয়াম থেকে তোমার ল্যান্থানাম, লোয়ারেন্সিয়াম, এই 14টা করে মৌল কি করা হয়েছে, পর্যায় সারণীর নিচে জায়গা দেওয়া হয়েছে। এতে করে পর্যায় সারণীর একটা সৌন্দর্য বেড়ে গেছে। কারণ এই যে ষষ্ঠ এবং সপ্তম সারিতে 32টা করে মৌল যদি আমি জায়গা দিতাম, তাহলে সেইটা আরো অনেক পাশে অনেক জায়গা নিত, তাই না? তো তাইলে একটা পৃষ্ঠায় রাখার জন্য, একটা পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য কি করা হয়েছে, 14টা করে মৌল ল্যান্থানাম সহ মোট 30টা মৌলকে নিচে স্থান দেওয়া হয়েছে। তাহলে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড বর্গ মোট কয়টা মৌল নিয়ে তৈরি? 15 দুগুণে 30টা। আর এগুলিকে আমরা এফ ব্লক মৌল বলি। ল্যান্থানাম পরবর্তী যে 14টা মৌল আছে এগুলিকে আমরা বলি এফ ব্লক মৌল। তারপরে এইখানে এই যে অ্যাক্টিনাইড সিরিজের থুরিয়াম কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু থুরিয়াম পরবর্তী 13টা মৌল হলো তোমার এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌল হলো 14 আর 13 কত, 27টা। আর ডি ব্লক মৌল কয়টা হবে বলো দেখি? এখানে সারিতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে। তো 4 10 কত? 40টা। হ্যালো, জি স্যার। হ্যাঁ 40টা মৌল আছে। ডি ব্লক মৌল কয়টা? 40টা। 40টা। আচ্ছা, আর এখানে তোমরা একটু বলো, এই পি ব্লক মৌল, এগুলিকে আমরা পি ব্লক মৌল কেন বলি একটু পরে আমরা পড়বো। পি ব্লক মৌল হলো কয়টা? এখানে 1 2 3 4 5 6, এই হিলিয়াম বাদ দিয়ে এই পি ব্লক মৌল হলো এক এক সারিতে 6টা করে। মোট কয়টা সারি? 1 2 3 4 5 6, 6 6 কয়টা, কত? 36টা। শোনো, আগে কিন্তু 32টা বলা হতো, কিন্তু বর্তমান ধারণা অনুযায়ী পি ব্লক মৌল হলো 36টা। ক্লিয়ার? আর প্রথম সারিতে এস ব্লক মৌল কয়টা তোমরা বলতে পারবে? এখানে এই হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল। হিলিয়াম কি ব্লক মৌল? যদিও এটাকে পি ব্লকের সাথে নিয়েছে, কিন্তু হিলিয়াম হলো এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল কয়টা বলো দেখি? এখানে সারি কয়টা? 7টা, আর এক এক সারিতে 2টা। তাহলে এস ব্লক মৌল হলো 14টা। তোমরা এবার একটু বলো তো, এস ব্লক মৌল কয়টা? 14টা। পি ব্লক মৌল কয়টা? 36টা। ডি ব্লক মৌল কয়টা? 40টা। আর থুরিয়াম সহ 41টা। ডি ব্লক মৌল কয়টা? 41টা। 41টা। আর এফ ব্লক মৌল হলো 27টা। যদিও 14টা হলো এখানে ব্যতিক্রম হলো থুরিয়াম। আচ্ছা, এখন ব্লক মৌল বলতে আমরা কি বুঝি? ব্লক মৌল হলো যে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা যে উপস্তরে প্রবেশ করে সেটাকে সেই ব্লক বলে। শেষ ইলেকট্রনটা যদি এস উপস্তরে প্রবেশ করে তাহলে সেটাকে আমরা এস ব্লক মৌল বলি। আর শেষ ইলেকট্রনটা যদি পিতে প্রবেশ করে তাহলে সেটা হলো পি ব্লক। ডিতে প্রবেশ করলে ডি ব্লক, এফ এ প্রবেশ করলে এফ ব্লক। আচ্ছা, তোমরা একটু এইখানে সর্বাধুনিক পর্যায় সারণী, এইটার ব্যাপারটা তো আমরা জানলাম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো।
স্যার আমাদেরকে বলা হয় যে 30টা মানে মৌলের পারমাণবিক সংখ্যার কথা মনে রাখতে। এখন স্যার কত থেকে কত অবধি 30টা যে মনে রাখতে বলে? প্রথম 30টা? প্রথম আচ্ছা 30টা বুঝতে পারছি। প্রথম 30টা মানে আমি বলি এখানে জিঙ্ক পর্যন্ত। হ্যাঁ, জিঙ্কের পরে কিছু কিছু মৌল আছে, তুমি যখন গ্রুপ হিসাবে পড়বা, গ্রুপ হিসাবে তোমাকে পড়তে হবে যেমন ধরো ক্ষার ধাতু বা গ্রুপ 1-এর মৌল, তারপরে মৃৎ ক্ষার ধাতু, এটা হলো গ্রুপ 2 এর মৌল। ডি ব্লক মৌলের তৃতীয় সারিটা পড়বা। ডি ব্লক মৌলের কোনটা? আচ্ছা আমি একটু দেখাই যে যেই জিনিসগুলো তোমাদের পড়তে হবে এই জিনিসটা দেখো। এখানে এস ব্লক মৌল তোমাদের স্টাডি করতে হবে, সেটা কি? এই যে এস ব্লক মৌল। এস ব্লক মৌলের মধ্যে হিলিয়াম আমাদের তেমন একটা লাগে না, এইটাও এস ব্লক মৌল, এই হিলিয়াম, যদিও এটাকে Okay, পি sir. এর সাথে আনছে কিন্তু এটা এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলের মোট আমি এখানে দেখিয়েছি কয়টা? 14টা। তো তোমার সিরিয়ালে তুমি প্রথমে 30টা শিখবে, 1 থেকে জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে কি পর্যন্ত? জিঙ্ক জিঙ্ক পর্যন্ত। কমন পড়ে গেল। কিন্তু এরপরে আমার যে কিছু কিছু মৌল আছে যেগুলো শিখতে হবে, যেমন আর্সেনিক, তারপর ব্রোমিন, আয়োডিন, তারপরে আছে তোমার কিছু কিছু মৌল যেমন লেড, লেড পড়তে হয়, টিন পড়তে হয়, তারপরে যে মৌলগুলো গোল্ড পড়তে হয়, মার্কারি পড়তে হয়, তারপরে এই কিছু কিছু আয়োডিন পড়তে হয়। আয়োডিন যদিও 53 নম্বর মৌল, এটা সম্পর্কে আমাদের অনেক ব্যবহার আছে এটার। তারপরে জার্মেনিয়াম সম্পর্কে পড়তে হয়। জার্মেনিয়াম কি কাজে লাগে ওইটা জানো তোমরা? এই যে সেমিকন্ডাক্টর No, আছে sir. না, সেমিকন্ডাক্টর ডোপিং মেটাল হিসেবে আমরা জার্মেনিয়াম ব্যবহার করি। সিলিকন আর কি জার্মেনিয়াম, হ্যাঁ, সিলিকন sir. জার্মেনিয়াম এগুলো একসাথে মিশে আমরা ট্রানজিস্টর তৈরি করি। তোমরা তো জানো ট্রানজিস্টরের মাধ্যমে আমরা এই যে কম্পিউটারের যত চিপস আছে সব সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। বুঝতে পেরেছ? এই ট্রানজিস্টর আবিষ্কার হলো বর্তমান যত ডিজিটালাইজেশন আছে সবকিছুর মূলে হইল ট্রানজিস্টর। ট্রানজিস্টর গুলো কি হিসাবে কাজ করে? মেমোরি হিসাবে কাজ করে, প্রসেসর হিসাবে কাজ করে। তো এই ট্রানজিস্টর হলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। সেটা কি, এই জন্য যেখানে কম্পিউটার নিয়ে কাজ হয় সেটাকে সিলিকন ভ্যালি বলা হয়। কেন সিলিকন ভ্যালি বলে বলো দেখি? হ্যালো, স্যার জানি জি না স্যার। তো। সিলিকন দিয়ে কি তৈরি করা হয়? সেমিকন্ডাক্টর। সিলিকন দিয়ে কি তৈরি করা হয়? সেমিকন্ডাক্টর। জার্মেনিয়াম দিয়ে কি তৈরি করা হয়? সেমিকন্ডাক্টর। সিলিকন, জার্মেনিয়াম, গোল্ড, এগুলো দিয়ে, গোল্ড দিয়ে কি করা হয়? পরিবাহী তৈরি করা হয়, তারগুলো। বুঝতে পেরেছ? কম্পিউটার নষ্ট হলে কম্পিউটারের মাদারবোর্ডে, প্রসেসরে অনেক গোল্ড পাওয়া যায়, এই জন্য এগুলো কিনে নিয়ে গোল্ড আলাদা করে ওখান থেকে। বুঝতে পেরেছ? অনেক দামি প্রসেসর যেগুলো সেগুলোতে তোমার কন্ডাক্টর হিসেবে তামা ব্যবহার না করে কি করা হয়? গোল্ড। কারণ Gold. তামা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তামা কি হয়ে যায়? বিক্রিয়া করে কিছুটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়, যায়। কিন্তু গোল্ড খুব একটা সহজে চেঞ্জ হয় না। এই কারণে গোল্ডও ব্যবহার করা হয়। আর সিলিকন দিয়ে কি বানানো হয়? চিপস। এই যে কম্পিউটারের যত চিপস আছে, এই যে মেমোরি বলি আমরা, কম্পিউটারের যে প্রসেসর বলি, এগুলো সব সিলিকন দিয়ে তৈরি। সিলিকন, জার্মেনিয়াম এইসব মেটাল দিয়ে তৈরি, এবং এগুলোকে বলা হয় ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর গুলো এতই ক্ষুদ্র যে 1 ইঞ্চি জায়গার মধ্যে কয়েক লক্ষ ট্রানজিস্টর রাখা যায়, যেগুলো ডাটা প্রসেস করে। তোমরা ট্রানজিস্টর কি এই সম্পর্কে ফিজিক্স এবং কম্পিউটারে ওটা পড়বে। তো এই কারণে যেহেতু সিলিকন দিয়ে কম্পিউটারের যাবতীয় মেকানিক্যাল যে কাজগুলো আছে ডিজিটালাইজেশন করা হয়, এই কারণে কম্পিউটারের যেখানে তৈরি করা হয়, কম্পিউটারের প্রোগ্রামিং করা হয়, সেই জায়গার নাম হলো সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি। Valley. বুঝতে পেরেছ? জি স্যার। তো তোমরা এটা জানবে যে যারা কম্পিউটার পড়ায় তাদেরকে বলবা যে সিলিকন ভ্যালি
কেন বলা হয় সিলিকন বলে কি। হ্যাঁ, তো এইটা আমরা জানলাম। পিরিয়ডিক টেবিলে আরেকটা জিনিস দেখো, এখন এই পয়েন্টস গুলো একটু দেখো। সর্বাধুনিক পর্যায় সারণীতে আমরা মোট যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমরা এই পয়েন্টস গুলোর মাধ্যমে আমরা বলেছি। একটু বলো তো দেখি, একটু বৈশিষ্ট্যগুলো একটু একজনে পড়ে শোনাও আমাকে। হ্যালো, স্যার পড়বো? হ্যাঁ। 1. সর্বাধুনিক পর্যায় সারণীর প্রথম পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রত্যেকটি 8টি মৌল, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে প্রত্যেকটি 18টি মৌল, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে প্রত্যেকটি 32টি মৌল ধারণ করে। 2. সপ্তম পর্যায়ের নিচে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজে 15টি করে মোট 30টি মৌলকে স্থান দেওয়া হয়েছে। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজে 14+13 = 27টি এফ ব্লক মৌল রয়েছে। 30টি মৌলের মধ্যে স্যার এটা কি বলে? ল্যান্থানাম, ল্যান্থানাইড, ল্যান্থানাম, ল্যান্থানাম, এলএম মানে হলো ল্যান্থানাম, এসি মানে অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম, হ্যাঁ, আচ্ছা। ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর স্যার আরেকটা থোরিয়াম, থোরিয়াম, থোরিয়াম। হ্যাঁ, থোরিয়াম, ডি ব্লক। এগুলো ডি ব্লক মৌল। আচ্ছা, তো 30টার মধ্যে 3টা যদি বাদ দিই আমি, তাহলে এ ব্লক মৌল কয়টা হবে? 27টা না? হ্যাঁ, মানে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজে মোট 15 দোকানে 30টা মৌল আছে। অনেকে বলে যে এ ব্লক মৌল 30টা, এটা একেবারে পুরো ভুল। বুঝতে পেরেছো? এ ব্লক মৌল হলো 27টা। আর তোমার ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজে মোট মৌল আছে 30টা, কিন্তু ল্যান্থানাইড নিজে ডি ব্লক মৌল, অ্যাক্টিনাইডও নিজে ডি ব্লক মৌল। বুঝতে পেরেছো? ডি ব্লক মৌল এবং তার ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? ডিতে গেছে, এই জন্য এটাকে আমরা বলি ডি ব্লক মৌল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরের পয়েন্টটা পড়ো। প্রথম পর্যায় ছাড়া প্রত্যেকটা পর্যায়ে কি দিয়ে শুরু হয়েছে? একটা ক্ষার ধাতু দিয়ে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কি দিয়ে? নিষ্ক্রিয় গ্যাস দিয়ে, তাই না? আর আরেকটা হলো পর্যায় সারণীর বাঁ থেকে ডানে মৌলসমূহের কি পরিবর্তিত হয় বলো দেখি? ভৌত রাসায়নিক ধর্মের ক্রম পরিবর্তন ঘটে। একই গ্রুপে উপর থেকে নিচে কি হয়? ভৌত ধর্মের নিয়মিত ক্রম, রাসায়নিক ধর্মে কি হয়? সাদৃশ্য হয়। যেহেতু তাদের গ্রুপের মধ্যে কি থাকে? মৌলগুলোর বহিস্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম থাকে, যে কারণে তাদের রাসায়নিক ধর্ম একই হয়। যেমন সোডিয়ামের রাসায়নিক ধর্ম, পটাশিয়ামের রাসায়নিক ধর্ম একই রকম না? যেহেতু উপর থেকে নিচে আছে। তারপরে যেমন ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মোটামুটি রাসায়নিক ধর্ম একই, কিন্তু এদের ভৌত ধর্মের নিয়মিত ক্রম মানে দেখা যায় যে, আচ্ছা নিয়মিত ক্রম মানে কি? এটা কারো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো চেঞ্জ হয়, সামান্য সামান্য চেঞ্জ হয়, এটাকে আমরা বলি নিয়মিত ক্রম। জি স্যার। আচ্ছা, এখন দেখো মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজানোর নিয়ম কি, কিসের ভিত্তিতে সাজানো হয়েছে, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবার এই পয়েন্টসটা একটু পড়ো। এখানে দুটো পয়েন্টস আমাকে পড়ে শোনাও। হ্যালো স্যার কোন মৌলের, আচ্ছা উপরের এটা কি? মৌল সমূহের পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায় ও গ্রুপের সাজানোর নিয়ম। কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান ওই মৌলটির পর্যায়। আচ্ছা, এন এর মান হলো পর্যায়। আচ্ছা, যেমন দেখো কপারের ইলেকট্রন বিন্যাসটা, এটা কি বুঝতে পেরেছো? এটা জি স্যার। এটা হলো স্যার এখানে কপারের। আবার AR টা কেন দিল? হ্যাঁ, স্যার AR। আচ্ছা 29টা মৌল, 29টার মধ্যে আমি যদি এআর দেই তাহলে 18টা মৌল আর্গন পর্যন্ত শেষ হয়ে গেল। আচ্ছা। বুঝতে পেরেছো? তাহলে 18টা আর্গন পর্যন্ত হিসাব করলে কি হয় বলো দেখি? আর্গন, তাহলে হিলিয়াম, প্রথমে হলো হিলিয়াম, তারপরে কি বলো দেখি? হিলিয়ামের পরে কি? নিয়ন। হিলিয়ামের পরে নিয়ন, নিয়নের পরে কি? আর্গন,
তাই না? নিয়নের পরে তারপরে হলো ক্রিপ্টন। আর্গন। আর্গন। আচ্ছা, হিলিয়ামে হলো 2 আর নিয়নে হলো 10, তারপরে হলো আর্গনে হলো 18। এগুলিকে আমরা বলি 18 ম্যাজিক নাম্বার। দেখো এখানে 8 যোগ করলে, 2 এর সাথে 8 যোগ করলে 10, 10 এর সাথে 8 যোগ করলে 18, 18 সাথে 18 যোগ করলে কি হয়? 36 হয়। 36 এর 36 সাথে আরো 18 যোগ করলে কি হয়? 54 হয়। এগুলিকে আমরা বলি ম্যাজিক নাম্বার, 2, 10, 18। তাইলে আমি যদি এখানে আর্গন লিখি, আচ্ছা 2 লিখলে কি হয়? 2s2 শেষ। 2 লিখলে কি শেষ? 2s2 শেষ। 2s। আর যদি আমি 10 লিখি তাহলে কি হবে? 2s2 আর 2 p6, জি স্যার। 2s2 2p6 শেষ। আর যদি আমি আর্গনে যাই তাহলে কি শেষ বলো দেখি? 3s2 3p6, 6। 3s2 3p6। তাহলে আর বাদ রইলো কি বলো দেখি? 3 তে 3d বাদ রইলো না? জি স্যার। 3d জি বাদ স্যার। রইলো, তো 3d এর পরে কি? 4s, তাই না? 3d এর পরে কি? 4s। তাইলে আমি আর্গন পর্যন্ত লেখলে এই পর্যন্ত আমার লেখা হয়ে যায়। আর্গন পর্যন্ত লেখলে আমার কি লেখা হয়ে যায়? 3s2 3p6। আর্গন যেহেতু 3, তাইলে আমি এখানে এই আর্গন লিখেছি, এর মানে কি? 3s2 3p6 শেষ। তাহলে বাদ রইল কি? 3d আর 4s। তাহলে 18 আর 10 কত? 28 না? হ্যালো? জি স্যার। না, আমরা এস এ ডি এর আগে এখানে এস ইলেকট্রন যাবে, কেন যাবে বলতে পারো? এই 3d এর আগে এস কারণ ওই 4s শক্তি স্তরটা ইলেকট্রন বেশি যাবে। শক্তিশালী তাই। স্যার না, ওই যে এল এর হিসাব করে। 1 মিনিট, 3d শক্তি কত? 3d এর শক্তি হলো n এর মান হলো 3 আর l এর মান হলো 2। এটা শক্তি হলো জি 5। স্যার। এটা শক্তি হলো 5 আর 4s এর 5। শক্তি কত? 40। তাহলে 4, তাহলে 4s ফিল আপ হয়ে কোথায় ওটাতে যাবে? শক্তি কম। শোনো, 4s ফিল আপ হয়ে তারপরে ডিতে যাবে। এই কারণে এই মৌলটাকে আমরা কি বলি? ডি ব্লক মৌল। কপার কোন ব্লকের মধ্যে পড়ে বলো দেখি? ডি ব্লক। ডি ডি ব্লক। ব্লক। কেন? শেষ ইলেকট্রনটা কোথায় যায়? ডিতে। ডি কিন্তু ব্লকে। ডিতে। শোনো, কিন্তু ডিতে কখনো 9টা মৌল ইলেকট্রন থাকে না। তখন 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? 3d কে ফুলফিল করে ফেলে। তখন 3d কে ফুলফিল করে ফেলে। আমরা এইটা পরে শিখবো। আচ্ছা, এখন দেখো তোমরা, এখন দেখো এই যে কপারের যে ইলেকট্রন বিন্যাস, এটা কি বুঝতে পেরেছো তোমরা? এটা জি স্যার বুঝতে পারছি এখন। 4s এখানে 2টার জায়গায় একটা কেন বলো দেখি? স্যার এখানে হলো ডি অরবিটাল পূর্ণ করবে। হ্যাঁ, ডি অরবিটালে 9টা দিলে আর 4s এর 2টা দিলে এটা স্থিতিশীল হয় না। বুঝতে পেরেছো? এই কারণে জি স্যার। 4s থেকে একটা ইলেকট্রন ডি 3d তে অরবিটালে চলে চলে যায়, যাবে। তাই না? তো এখন তার বহিস্থ n কত? এই কপারের বহিস্থ nটা কত? 4। 4। অতএব এটার পর্যায় হলো 4। এই যে আমি বলছি যে একটা মৌলের পর্যায় হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার বাইরের সেলের, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাই না? তাহলে এই যে, আচ্ছা তাহলে ক্লোরিনের বাইরের সেলের প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3। 3। অতএব ক্লোরিন কয় পর্যায়ে, কোন পর্যায়ের মৌল? 3 পর্যায়ে। তৃতীয় পর্যায়ের, তাই না? বেরিয়ামের বাইরের ইলেকট্রন বিন্যাস, বেরিয়াম হলো 56। 56 হলে আমি 54 লিখে ফেলবো একবারে। আচ্ছা। তোমরা কি এইভাবে ইলেকট্রন বিন্যাস শিখছো? এই যে এখানে 54। না স্যার আমরা মানে ভাঙায় ভাঙায় শিখছি। না 1s না, স্কয়ার। এইভাবে শিখতে হবে। বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি যদি জেনন লিখে ফেলি তাইলে আমি কত লিখে ফেললাম? 54 লিখে ফেললাম। 54 লিখলে শোনা, 54 লিখলে কি যাবে? এটা কত নম্বর? এই জিননটা যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এটা 5 এর মধ্যে পড়ে না? হুম। জি স্যার। 5 এর মধ্যে পড়ে। তাহলে আমার শেষ হবে কি? 5s2 5p6 শেষ। তাহলে এখানে শুধু হ্যাঁ,
তো তাইলে 5:5p6 শেষ, তাইলে 6:2 তে আর দুইটা দিলে 54 আর 2 56 না? জি স্যার। তাইলে জি, স্যার। 6s এ যাবে না ইলেকট্রনটা, বুঝতে পেরেছো? জি স্যার, তাইলে বুঝতে জি পারছি। স্যার। এই জিরনের আর বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস খুব সহজ পদ্ধতিতে লেখার নিয়ম হলো এটা, জেনন লিখে আমি 6s2 লেখলেই হয়ে যাবে। আর এটা কোন ব্লক মৌল বলো দেখি, এই বেরিয়ামটা? এর যে 54 S এবং ব্লক। 55 এবং 56 নম্বর ইলেকট্রন দুইটা কোথায় গেছে? এসে না? জি স্যার। অতএব এটা এস ব্লক মৌল। আর স্যার শেষেও তো এস আছে না? হ্যাঁ, এই কারণে এটা শেষে এস ব্লক ইলেকট্রনটা মৌল। এস এ প্রবেশ করছে। হ্যাঁ, তো এটার পর্যায় কত হবে? 6। 6 পর্যায় হবে 6। আমি কি এখানে পঞ্চম লিখে রাখছি না? জেনন আমরা দেখি হ্যাঁ, হ্যাঁ, পঞ্চম হয়ে উপরে গেছে। দেখি জেনন, এই যে জেনন পঞ্চমেই তো হবে, প্রথম পঞ্চম পর্যায়ে হবে না? স্যার, কিন্তু 5s2 এখানে হবে, ওইটা six দেওয়া 6s2 হবে না। বেরিয়াম, ও সরি, আমি তো বেরিয়ামের কথা বলছি, জেনন না তো। আপনি তো জিনোম হ্যাঁ, দেখাবেন। বেরিয়াম ষষ্ঠ পর্যায়ে না? এই যে জি দেখো, স্যার। এই যে বেরিয়াম কোন পর্যায়ে? ষষ্ঠ পর্যায়ে। অতএব আমার এইখানে 6 নাম্বার পর্যায়ে। এইটা হবে ষষ্ঠ পর্যায়। এটা কি হবে? ষষ্ঠ। ষষ্ঠ। এটা ষষ্ঠ পর্যায় হবে। হ্যাঁ, আচ্ছা। তো তাইলে এরপরের পয়েন্টটা দেখো, খুব ইম্পর্টেন্ট। এই যে এই পয়েন্টটা, কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে তাকে কি বলে? এস ব্লক। পি অরবিটালে প্রবেশ করলে তাকে কি বলে? পি ব্লক। পি ব্লক। ডি অরবিটালে ডি প্রবেশ অরবিটালে করলে ডি ব্লক। ডি আর ব্লক, এফ এফ এ অরবিটালে প্রবেশ প্রবেশ করলে করলে এফ এফ ব্লক। ব্লক। এটা কি শর্টে বুঝতে পারছো যে জি স্যার। মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা মোট কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। কি কি? এস ব্লক, স্যার, পি আগে ব্লক। আমরা শুধু পর্যায় আর গ্রুপের ইয়াটাই শিখছি, এরকম ব্লক তো ছিল না বোধহয়। মানে না, কিভাবে ব্লকটা। তোমাদের ক্লাস 10 আর ইন্টার তো এক জিনিস না। এখানে আমি যে তোমাদের এই শীটটা দিচ্ছি, এইটা একটা খুব কনক্লুসিভ। তুমি অনার্স পড়লো, মাস্টার্স পড়লে, পড়াইতে গেলে, সবকিছু করতে গেলে তুমি এটা দিয়ে পড়াতে পারবে, এত স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছো? জি যে স্যার। পর্যায় সারণী কোন জিনিস তুমি যদি কনক্লুসিভলি, তুমি অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, যেমন দেখো, এই যে 90 নম্বর মৌল থোরিয়াম, তার ইলেকট্রন বিন্যাস আমি কিভাবে লিখছি এখানে দেখো। 90 হলে আমি 86 দিয়ে একটা ব্রেক দিতে পারি না? এই যে রেডন লেখলে কত যায়? স্যার, কোথায় দেখতে পেতেছি না তো। ও এখানে আচ্ছা, দেখো। উপরে। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখছি। রেডন লেখলে কত যায়? 86। নিষ্ক্রিয় মৌলগুলো কত কত বলো দেখি? 2, 10, আমাকে বলো। 18 2, 10, 18, 36, 36 54, 54, তারপরে হলো 86। আচ্ছা, জি স্যার। 2 হলো আঙ্গুলের কর গুণ, 2 হলো 1-এর মধ্যে, 10 হলো কতর মধ্যে? 2-এর মধ্যে। আর আমি হিলিয়াম বলি, হিলিয়াম হলো 1-এর মধ্যে, নিয়ন হলো কত? 10-এর মধ্যে। তো এরকম রেডন গেলে কততে পড়ে, কত করে পড়ে রেডন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, জেনন, রেডন। জেনন রেডন। হাতের মধ্যে পড়ে না? জি স্যার। কিসে পড়ে বলো দেখি? রেডন গেলে হিলিয়াম। 7-এর মধ্যে পড়ে না? জি স্যার। আমি এখানে ইয়েটাতে দেখাই। এখানে দেখো রেডন, এই যে হিলিয়াম, এই যে দেখো 2, 10, 2, 10, 18,
এই যে 18, তারপরে হলো 36, তারপরে হলো 54, তারপরে হলো তারপর 86। 86 রেডন লিখে ফেললে আমি 86 নম্বর মৌল লিখে ফেলি, অথবা আমি কি লিখে ফেলি বলো দেখি, এটা এটা কত পর্যায়ে পড়ে? ষষ্ঠ পর্যায়ে, তাই না? সপ্তম পর্যায়ে না, জি স্যার না, ষষ্ঠ 6 নাম্বার। ষষ্ঠ পর্যায়ে। তাহলে 6s 6p শেষ, 6s আর কি কি শেষ? 6p। তাইলে আমার রয়ে গেল কি বলুন দেখি? তাইলে এর আগে কি? 5d। এর আগে হলো 5d। আমরা ডিটা সবসময় পূর্বের সেলে ধরি। ডিটা কখন ধরি? পূর্বের সেলে। যেমন 4s লিখলে ডি হবে 3d, মনে থাকবে? জি স্যার। আমি যদি 4s লিখি বাইরে, তাইলে সামনে কি হবে? 3d। আমি যদি বাইরে শেষ করলাম আমি 6s 6p, তাইলে বাকি রইল 5d। বাকি থাকবে কি? 5d। আর হলো 4f 5d, বাকি রইল 4f এবং 5d। f তো অনেক পরে আসে, তোমরা এই যে এখানে দেখো। স্যার ক্লাস কেটে গেলে কি আর জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, একটু করবে। আচ্ছা, তাইলে এখন দেখো এখানে 86 আর 2 এ কত? 88, 88 আর 2 এ হ্যাঁ। কত? 90 না? 90 তাইলে এই থুরিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে লিখে ফেলতে পারি। সব মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা লেখা শিখতে পারবে যদি এখানে আমার এই জিনিসটা ফলো করো। হ্যাঁ, আচ্ছা, পরেরটা দেখো। এই যে এবার সংজ্ঞাগুলো একটু দেখো, এটা বুঝতে পারো কিনা। এস ব্লক মৌলের গ্রুপটা কি হবে? এস ব্লক মৌলের গ্রুপ হবে NS, 1 থেকে 2টা ইলেকট্রন। আচ্ছা, গ্রুপটা কি হবে? গ্রুপটা হবে এই যে এইটা 1 অথবা 2, অথবা এখানে দেখো এস ব্লক মৌলের এস অরবিটালের রোমান সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, রোমান সংখ্যাগুলো কি কি? রোমান সংখ্যাটা যেমন ধরো 1 আমরা এরকম লিখি, 2 লিখি কিভাবে? এরকম 2 দাগ দিয়ে। 3 লিখে আমরা কিভাবে? 3 দাগ দিয়ে। আর 4 লিখে আমরা কি দিয়ে? ভি লিখে, আই আর ভি, 1b IV আর জি, VI, এইভাবে আমরা লিখি। তাইলে পূর্বে কিন্তু গ্রুপটায় রোমান অক্ষরে লিখতো। তো তাইলে তুমি দেখো সোডিয়ামের বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, তো তাইলে তার গ্রুপ ইজ ইকুয়াল টু কি হবে? রোমান অক্ষরে 1 এর A, গ্রুপটা হবে 1 এর A। আর ইংরেজিতে কি হবে? শুধু 1। যেমন এই রোমান সংখ্যা দিয়ে কি আমাদের এখন লিখতে হবে? হ্যাঁ, কোন ক্ষেত্রে রোমান সংখ্যা দিয়েও আসে, অতএব এইটাও শিখে রাখতে হবে। বুঝতে পেরেছো? নরমাল ইংরেজি সংখ্যা একটা হলো ইংরেজি 1 2 3 এগুলো দিয়েও করি, আবার ইংরেজি দিয়ে আমরা কত 1 থেকে 18, 1 থেকে 18। আর রোমান সংখ্যা দিয়ে আমরা কি করি? 1 থেকে 8, 1 থেকে 8। 8 হলো অষ্টম গ্রুপটা, আবার 3টা কলাম নিয়ে তৈরি। তাইলে আবার প্রত্যেকটার A আর B উপগ্রুপ আছে। তাইলে 1 থেকে 7 পর্যন্ত 14টা, অষ্টম গ্রুপে আরো 3টা, তাহলে 14 আর 3 কত? 17। 17 আর জিরো গ্রুপ একটা, এ হলো 18টা। বুঝতে পেরেছো? তো রোমান সংখ্যায়ও 18টা গ্রুপ, কিন্তু এ আর 1 থেকে 7 পর্যন্ত এ বি উপগ্রুপ ভাগ করা হয়েছে, এ আর বি। মৌলটা যদি এস ব্লক অথবা পি ব্লক হয় তখন এ, আর যদি বি ডি ব্লক হয় তখন বি। আচ্ছা, তোমরা এই পয়েন্টসটা একটু ভালো করে এখানের এই ইয়াটা একটু পড়ো, একজনে সাউন্ড করে পড়ো, বাকিরা একটু আমাকে দেখে বলো। বাকিরা দেখো, একজনে সাউন্ড করে পড়ো এই পয়েন্টস গুলো। স্যার কত থেকে? প্রথমটা থেকে এস ব্লক? হ্যাঁ, এস ব্লক থেকে। আচ্ছা, এস ব্লক মৌলের গ্রুপ NS
1 থেকে 2 বহিস্থ s অরবিটালে রোমান সংখ্যা ইলেকট্রন সংখ্যা এ কিন্তু a বা ইংরেজিতে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, নিচের যেমন উদাহরণটা দেখো তাইলে বুঝতে পারবে। যেমন সোডিয়াম 11, 11 তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? নিয়ন নিয়ন 3s1। জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ শোনো, কোর কোর এইটাকে আমরা কি পড়বো? নিয়ন কোর। এই নিয়নের নিয়ন ইলেকট্রন কোর। বিন্যাস মানে ভিতরে নিয়নের ইলেকট্রন বিন্যাস আছে, এই কারণে আমরা বলছি নিয়ন কোর। ভিতরে আর্গনের ইলেকট্রন বিন্যাস আছে, এর মানে এটা হলো আর্গন কোর। বুঝতে পেরেছো? জি স্যার। এটাকে জি আমরা স্যার। আর্গন কোর বলি। তো তাহলে আর্গন লেখলে আমার কত শেষ? 18। আর তাইলে আর 2 4s²। 4s2। কি সহজ না একবারে? জি স্যার। আমি কেন জি, স্যার। 18 বার এক লাইনে লিখবো? না লিখে আমি আর্গন কোর লিখে আমি আর্গনের ইলেকট্রন বিন্যাস বুঝবো। কোর স্যার মানে হলো, অনেক সংক্ষেপে। না কোর স্যার আমি মানে হলো, কিভাবে বুঝবো যে কোনটা দিব এখানে? মানে কি পরিমাণ অনুযায়ী? মনে করেন সোডিয়ামের বেলায় যে Ni দিলাম, তারপরে আবার 1 মিনিট আমি বলি 20 এর মধ্যে 18 ভিতরে পড়ে না? হ্যাঁ তাহলে আর্গন দিয়ে মানে আমি, স্যার আমরা মূলত কি মানে নিষ্ক্রিয় যেগুলো ওইগুলো দিয়ে করার ট্রাই করবো ম্যাক্সিমাম। শোনো শোনো, আমি যদি ধরো 53 নম্বর মৌল হলো আয়োডিন, তাহলে এর ভিতরের কোর কোনটা হবে বলো দেখি? 54, 53 নম্বর, সরি, এর ভিতরের কোর কি হবে? ক্রিপ্টন। এর আগের নিষ্ক্রিয় মৌলটা হবে তার কোর। 36। হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। পেরেছো? জি স্যার। আমি যদি ক্যালসিয়াম বলি তাহলে 20, তার আগের নিষ্ক্রিয় মৌল কত? আর্গন। আর্গন। আচ্ছা, আমি যদি জিঙ্ক বুঝতে বলি তার পারছি স্যার। আগের নিষ্ক্রিয় মৌল কি হবে? আর্গনই। আর্গনই হবে। আর্গনই জি। হবে। শোনো, এই আর্গন দিয়ে 30, আমরা 30 এর মাঝে 18টা আছে। আর্গন দিয়ে 19 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লিখে ফেলতে পারে। কত? মানে আমরা ম্যাক্সিমাম এটা 19 দিয়েই থেকে ও না, 30 30 না, 36-এর আগ পর্যন্ত, 35 পর্যন্ত লিখে ফেলতে মানে পারে। 35। হ্যাঁ, তাহলে দেখছো তুমি চিন্তা করে যে 19 থেকে 35 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমি আর্গন কোড দিয়ে লিখে ফেলতে পারবো। হ্যাঁ, তো এখন লক্ষ্য করো, এই যে 3s1, আমি 3s1 দিয়ে কি বুঝলাম? তার পর্যায়ে হলো তৃতীয়, আর গ্রুপ, ইংরেজি গ্রুপ হবে 1, তাই না? আর রোমান গ্রুপ কি হবে? 1 এর এ। রোমান গ্রুপ হবে কি? 1 এর 1 এর A। এ। আচ্ছা, তুমি যদি এটা ইংরেজি 1 এর এ লেখে তাও হবে। মানে তুমি যদি এরকম 1 লিখে এ লেখো তাইলেও হবে। অনেকে এইভাবে লেখে, রোমান অক্ষর না দিয়ে এইভাবে লেখে 1 এর এ। স্যার এটা কি এই যে বুঝতে পেরেছো? কেমিস্ট্রির ভাষায় যে আমরা ইয়াগুলো না, পটাশিয়ামের ক্ষেত্রেও আর্গন দেওয়ার পরে হ্যাঁ, 4s1। দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শোনো, তোমরা তো আগে কিছু ইলেকট্রন বিন্যাস লম্বা করে লিখে মনে করতেছো যে আমি তো ইংলিশ ইলেকট্রন বিন্যাসে একবারে এক্সপার্ট হয়ে গেছি। আসলে কিন্তু কিছুই শিখো নাই। স্যার হ্যাঁ, তোমরা এই জিনিসটা কি তোমার শিক্ষক ওইভাবে চিন্তা করে তোমাকে শিখাবে না, কারণ সে ওইভাবে শিখে নাই। বুঝতে পেরেছো? সে জি স্যার। ওই লম্বা করে লিখে শিখাচ্ছে তোমাকে। তারপরে ওই যে আপ-বাউ নীতি আছে না, কোনটা আগে কোনটা পরে, যেমন ওখানে 4s লেখে আগে, 3d লেখে পরে, কারণ 4s এর শক্তি কম, 3d শক্তি 3D শক্তি বেশি। বেশি। কিন্তু তুমি ফিল আপ করার সময় 3d পরে ফিল আপ করবে, 4s আগে ফিল আপ করবে, কিন্তু লেখার সময় কিন্তু 3D আগে লিখবো 4 পরে হ্যাঁ, লিখবো। বুঝতে পেরেছো? কারণ 3 জি রাশিটা স্যার। কখনো 4 এর আগে হয় না।
83 4 এর আগে লিখলে এমনি তো যে সংখ্যার যে ক্রম আছে সেটা ভুল হয়ে গেল না। এই তো যেমন দেখো আমি এখানে আর্সেনিক লিখেছি, এদিকে দেখো এখানে আমি লিখেছি আর্সেনিক। আর্সেনিক কত নম্বর মৌল? 33। তাইলে এখানে আমি আর্গন কোর দিয়ে ফেলেছি। আর্গন কোর দেওয়ার পরে শোনো, আর্গন কোর দেওয়ার পরে আমার রইল 3D4S 4P, তাই না? আচ্ছা 3D এখানে 4P কেন আসলো? কারণ হলো এই 3D4S পর্যন্ত 30 ফিল আপ হয়ে যায়। কত ফিল আপ হয়ে যায়? 30। 30। তাহলে অটোমেটিক্যালি আমার আরেকটা উপস্তর আনতে হচ্ছে, সেটা হলো 4P। ক্লিয়ার? তো তাইলে এখন দেখো এই এস এ দিলাম 2টা, ডিতে দিলাম 10টা, তাইলে হয়ে গেল 30টা, 18। তাহলে আর এখানে 30টা হয়েছে না 32টা হয়েছে? ওখানে হলো 18টা, তারপরে হলো 10টা, 28টা। হ্যাঁ, আর 2টা। তারপরে হলো এখানে 3, তাহলে তো স্যার হইল না। এখানে কি 1 হবে না 3 হবে? কোথায়? এই যে এই জায়গায়। স্যার এখানে 3 হবে। হ্যাঁ আমাদের 2 রাইট, কম। এখানে 3 না দিলে 33 হয় না, এটা 31 হয়েছে। 31 বুঝতে পেরেছো? এটা হবে 3। অতএব এই বলতো দেখি আর্সেনিক কোন ব্লকের মধ্যে পড়ে, কোন ব্লক মৌল? ডি ব্লক। কেমনে ডি? শেষ ইলেকট্রন কি ডিতে গেছে? ও না না না, এটা হলো পি ব্লক মৌল, পি। রাইট, এটা হলো পি ব্লক মৌল। যেমন আচ্ছা, তাহলে পি ব্লক মৌলের ইলেকট্রন বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হলো NS2P। এই যে দেখো এখানে এস এর মধ্যে 2টা তো অলরেডি গেছেই, এটা ফিল আপ। তাহলে খালি আছে কোনটা? পি। পি এর মধ্যে একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, এরকম 6টা পর্যন্ত থাকতে পারে, তাই না? তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় যাবে? এখানে পিতে। আচ্ছা, পি ব্লক মৌলের যে গ্রুপ সেটা কি হবে? এস আর পি তে মিলে যেই ইলেকট্রন গুলো আছে তার রোমান অক্ষর এস আর পি তে মিলে। আচ্ছা তোমরা এখন বলো, এই যে কার্বন, কার্বন কোন ব্লক মৌল? বলো এখানে কার্বন কোন ব্লক মৌল? পি ব্লক। কোথায় এটা? এটা এই যে এখানে আচ্ছা আচ্ছা, পি ব্লক মৌল। পি ব্লক মৌল। তার পর্যায়ে কত হবে, গ্রুপ কত হবে বলো? এখানে পর্যায় 2। আর গ্রুপ গ্রুপের হিসেবে পি থাকলে 2 + 2 4 না? হ্যাঁ, তাহলে 4 এর এ, এটা হলো 4 এর এ, এ গ্রুপ। আর রোমান ইংরেজিতে কি হবে? ইংরেজিতে আচ্ছা ওই যে আমরা যে 10টা ডি ব্লক মৌল আছে এই এর পরে, তাইলে এর সাথে আরো 10 যোগ করতে হবে। তাহলে 14 সাথে আর কত যোগ করব? 10, তাইলে হবে 14। আচ্ছা কেন 10 যোগ করি এটা কি তুমি এখানে জানো? এটা কত? হ্যাঁ স্যার এর কি এখানে কোনো মান আছে? শোনো, এস আর পি ব্লকের ক্ষেত্রে এ আর ডি ব্লকের ক্ষেত্রে বি, এই হলো পার্থক্য, আর কিছু না। যদি মৌলটা এস ব্লক হয় তাইলে রোমান অক্ষরের সাথে এ, যদি মৌলটা পি ব্লক হয় রোমান অক্ষরের সাথে এ, যদি মৌলটা ডি ব্লক হয় রোমান অক্ষরের সাথে বি। সোজা কথা, ডি ব্লকের ক্ষেত্রে বি, এস আর পি ব্লকের ক্ষেত্রে এ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, পি ব্লক মৌলের গ্রুপ ইকুয়াল টু কি হবে? এই যে এখানে 4 আছে না, এই যে 4 এর সাথে কি যোগ করব? 10। তাহলে 14 হবে না? কার্বনের গ্রুপটা কত হবে? 14। আর্সেনিকের গ্রুপটা কত হবে? এটা তো 3। আর্সেনিক গ্রুপটা কত হবে বলো দেখি? রোমান অক্ষরে কি হবে? রোমান অক্ষরে হবে 5A। হ্যাঁ হ্যাঁ।
এহে, না স্যার 3, 2 আর 1। এক তো না, এটা 3, 3 আর 2 5, এইটা হবে 5, এই রাশিটা হবে 5, 5, 5a। স্যার বুঝতে ওই পেরেছো? দেখেন 4s এর উপরে 2 আর 4p এর উপরে 1, এই অনুযায়ী 3 1 হবে না, না? 1 না, 4p এর এই আর্সেনিক হলে এটা 3 হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো 5। 3, 2, 5, তাহলে এটা হবে 5a। আর এখানে গ্রুপ হবে 13, স্যার 13 হবে নাকি 15 15 হবে? হবে, এটা হবে 15, সরি, এটা হুম হবে 15। 15। 15 কিভাবে বলো দেখি? আচ্ছা, এখানে 10 কেন যোগ করি, এটা কি বুঝতে পারো? স্যার 10 তো এটা স্যার নিয়ম, আমাদেরকে বলছে যে পি অরবিটালে যদি প্রবেশ করে শেষেরটা, তাহলে পি আর এর আগের এস, এই দুইটার যোগফলের সাথে 10 যোগ করতে হয়। না, ওই যে ডি ডি ব্লক মৌলগুলোকে আমি মাঝখানে রাখছি না, 10টা মৌল, মনে থাকবে? হ্যাঁ তাইলে 10টা মৌলের গ্রুপ যদি, এই যে দেখো এখানে আমি দেখাই কেন 10 যোগ করি। এই যে 10টা মৌল, এই যে এখানে এই 10টা মৌলের পরে আছে পি, আছে? এই যে 10টা জি মৌলের স্যার। ডানে আছে না? তাহলে 10টা গ্রুপ বাদে পরে হবে তার গ্রুপ। কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে হলো 1 আর 2, এখানে কত? 1 আর 2, আর এখানে হলো 3 থেকে 12, তাহলে 1, 2 আর 12, তাহলে 12-র সাথে যাই যোগ করি সেটা হবে পি ব্লক। তাহলে এটা হবে 13, এটা হবে 14, এটা 15, এটা 16, এটা 17। তাইলে 12 যোগ করতে হয় না? এস এর জন্য 2 আর ডি এর জন্য কত? 10। শোনো, ডি ব্লক মৌল কয়টা এখানে লাইনে, এক সারিতে? হ্যালো, জি স্যার। ডি ব্লক মৌল কয়টা এক সারিতে? 10টা, 10টা। এই যে দেখো 3 থেকে 12 পর্যন্ত 10টা না? জি স্যার 10টা কইরা। 10টা 10টা করে। তাইলে প্রথমে দুইটা ডি ব্লক মৌল হলো 10টা, তাইলে এইখানে যে একটা মৌল তার গ্রুপ কত হবে? 10 এ 8 কোনটা? 12, আর এখানে 13 থেকে শুরু হবে না? হ্যাঁ তাইলে এই যে এইটার বাইরে শেলে 3টা ইলেকট্রন আছে, 3-এর সাথে আরো 10 যোগ করলে কত হবে? 13 হবে না? হুম। এই যে দেখো এখানে আমি এখানে 12 যোগ করলাম কেন বলো দেখি? 12, এস এর জন্য শোনা, এস ব্লক মৌল কয় সারি? হ্যালো, স্যার আপনি কি বলতেছেন বোঝা যাইতেছে না। এস ব্লক মৌল কয় সারি? স্যার হ্যালো, 7টা। স্যার 7টা। না না, এস ব্লক মৌল সারি। আচ্ছা, গ্রুপ কয়টা? এস ব্লক মৌল মৌলের গ্রুপ কয়টা? স্যার 2টা। 2টা গ্রুপ না? হ্যাঁ, আর ডি ব্লক মৌলের গ্রুপ কয়টা? 10টা। তো তাইলে এই দুইটার পেছনে যদি আমি একটা জিনিস রাখি, তাইলে 12 যোগ করতে হবে না? 12 পরে হবে না? জি স্যার। জি স্যার। 2 আর 10 হলো 12, 12-র সাথে পি এর ইলেকট্রন যোগ করলে হবে পি ব্লক মৌল। যেমন দেখো এখানে পি এর মধ্যে আছে কয়টা? 2টা, তাই না? তো 12 আর সাথে 2 যোগ করলে 14 হয় না? জি স্যার। এখানে পি তে আছে 3টা এখানে, তাহলে 12-র সাথে 3 যোগ করলে 15 হবে না? জি স্যার। এটা বুঝতে কিন্তু পেরেছো? এখানে তো 13 লিখছে। আচ্ছা, তোমাদের আমি আরেকটা মৌল বলি, আহ, বলো ক্লোরিন, ক্লোরিনের গ্রুপ কত হবে? আমি এর আগের পেজটায় দেখাই। তোমরা বলো তো দেখি এই মৌলটার গ্রুপ কি হবে? এটা একটা পি ব্লক মৌল, এটা কি ব্লক মৌল? পি ব্লক। তো
এস এর জন্য 2টা আর ডি এর জন্য কয়টা? 10টা। তাহলে 12 আর একে এইখানে একে মিলে কত হবে? 13 হবে না? জি স্যার। এই ফসফরাসের গ্রুপ কত হবে বলো দেখি? এই যে এখানে ফসফরাসের এখানে গ্রুপ হবে সোজা কথা, এটার সাথে 10 যোগ করে ফেলবা। এটার সাথে কি যোগ করবা? 10। তো 10 এ 2 16 হবে। 12 আর 3 15। স্যার আমাদের এখানে নিয়মের কথা বলছিল যে যদি মানে ইলেকট্রন গুলা মানে প্রধান শক্তি স্তর যদি এস ও পি অরবিটালে থাকে শেষের দিকে, তাহলে এস আর পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল এর সাথে 10 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। আমিও তো তাই জি বলতেছি। স্যার, এটা এখানে নিয়মে এখানে লেখা এস ছিল। আর পি তে মিলে হলো 5 আর তার সাথে আর 10। এর সাথে দিয়ে 10 যোগ করতে হবে। তারপরে এখানে এস আর পি তে মিলে কত? 5 5। 5 এর সাথে 10 যোগ করলে 15। 15। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা তাইলে তোমাদের পড়া রইলো এটা এই পর্যন্ত। হ্যাঁ, এটা একটু পরে আমাকে বলবে ডি ব্লক মৌল আচ্ছা। পর্যন্ত। হ্যাঁ, এখানে আচ্ছা স্যার। আরেকটা জিনিস দেয়া আছে, এই যে দেখো এখানে ব্লক গুলো আমি দেখিয়েছি। এই 4টা পর্যন্ত পড়া রইলো। হ্যাঁ, তো থ্যাংক ইউ তোমাদের। হ্যালো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ বলো।